নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তমলুকে সমবায় সমিতির অফিসে ডাকাতির চেষ্টা, তদন্তে পুলিশ। এগরায় ধরা পড়ল বাজ পাখি, চোরা শিকারীর আক্রমণে আহত। নোট বদলের প্রতিবাদ, ময়নায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল তৃণমূলের। শুরু হলো ব্লক পর্যায়ের ঝাড়গ্রাম উৎসব, তুলে ধরা হলো আদিবাসী লোক সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান। তমলুকে ফের জনতার হাতে মারা পড়ল বাগরোল, বন দপ্তরের উদাসীনতার অভিযোগ। বাগরোল নিয়ে আতঙ্ক, আদৌ কি প্রাণীটিকে মারা উচিত? বাগরোল নিয়ে প্রতিবেদন আরসিবিএস নিউজে। বেহাল পরিকাঠামো মন্দারমণি গ্রামের, জোয়ার এলেই বিচ্ছিন্ন ভূখণ্ড, কবে মিলবে সমস্ত পরিষেবা, উঠছে প্রশ্ন। কৃষিতে নতুন পদ্ধতির সফল প্রয়োগ, উৎসাহী কৃষকেরা, সহায়তার আশ্বাস কৃষি দপ্তরের। আসছে বিস্তারিত খবরে। তমলুকের উদয়পুর এলাকায় রবীন্দ্র উন্নয়ন সমবায় সমিতির অফিস ঘরে চুরির চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার সকালে কর্মীরা এসে অফিস ঘর তালা ভাঙা অবস্থায় দেখতে পায়, তবে লকার ভাঙার চেষ্টা করলে দুষ্কৃতীরা ব্যর্থ হয়। জানা গিয়েছে নগদ টাকা পয়সা কিছুই খোয়া যায়নি। ঘটনার তদন্ত করছে তমলুক থানার পুলিশ। দুষ্কৃতীদের টার্গেট এবার সমবায় সমিতির অফিস। শুক্রবার সকালে কর্মীরা এসে বিষয়টি দেখতে পান। তমলুকের উদয়পুর এলাকার রবীন্দ্র উন্নয়ন সমবায় সমিতির অফিস ঘরে চুরির চেষ্টার অভিযোগ। সকালবেলা চলে গেছিলাম, আমি যখন ফিরে আসলাম তখন লোকজনের কেউ কিছু নেই, তবে দু চারজন দেখলাম যে এই অবস্থা, যে ভাঙা আছে। আমি সঠিক প্রথম থেকে ছিলাম না। কোনো রাত্রিবেলা কোনো সিকিউরিটি গার্ড বা না, ওগুলো কিছু থাকেনি আমাদের। হ্যাঁ, নিজেদের মানে ওগুলো থানা থেকে ইনফরমেশন করা আছে, ওনারা সিকিউরিটি দিবে এই কথা বলেছে। এটা আপনাদের বলা আছে? মানে এই ঘটনার পরে আপনার থানার? না, আগে করা ছিল। কতদিন আগে করা হয়েছিল? কত 1 মাস আগে। থানার লোকেরা এখন তো দেখে গেল, আমাকে জিজ্ঞেস করলো কি চাবিগুলো ভাঙা, এই দেখে গেল। তারপর চাবিকাঠি চাইছিল, তো চাবিকাঠির জন্য গেলাম। তার বলে কতটা মানে সম্পত্তি বা কিছু লুট হতে পারে সেরকম তো কিছু দেখতে পাইনি। এখন ম্যানেজার বাবু ছাড়া আমি তো কিছু বলতে পারি। লোকারের চাবি তালা ম্যানেজার। আপনি ব্যাংকে? আমি পিয়ন। অফিসের 5-6টি তালা ভাঙা, জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পাওয়া যায়। এসে দেখি তো আমাদের তালা ভাঙা, বাস আমরা সবাই মিলে ছুটে এলাম। এসে দেখি এইখানে আমাদের সব এগুলো খোলা, এবং আমাদের এই যে লকারটা এইভাবে শুয়ে পড়ে আছে। পড়ে আছে সামনে একটা শাবল, মানে আমাদের যেটা গাঁথি বলি, গাঁথিটা আছে। এবার ই করে আমরা আবার লকারটাকে মোটামুটি সবাই মিলে ধরে তুললাম। খুব ওয়াইড জিনিস তো, ধরে তুললাম। কিন্তু কিভাবে হলো আমাদের গ্রামে আজকে এইভাবে, তো আমরাও তো নিজেরাও অবাক হয়ে যাচ্ছি। গ্রামের মধ্যে যদি আমরা এইভাবে এমন সমস্যায় পড়ে যাচ্ছি, প্রথমবার এই প্রথম হলো এভাবে অত সুন্দর একটা বিল্ডিং করে তার মধ্যে যদি হয় নিরাপত্তা, তো সবই অবস্থা খারাপ। তবে লকার ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে দুষ্কৃতীরা। নগদ টাকা পয়সা কিছু খোয়া যায়নি বলে জানা গিয়েছে। ওরা সকালবেলা যেমন আসছে, সবাই আসছে, এখানে ক্লাবের কাজ হচ্ছিল, বাঁশের কাজ করছিল। তারপর এখানটা লাইটটা ডেলি জ্বলে, তো সেই লাইটটা সকালবেলা নিভিয়ে দিতে হয়। সেই লাইটটা নেভাতে নিভানোর দায়িত্ব কে থাকে? লাইটটা ওটা ছেলেরা বাদ থেকে জেলে দেওয়ার সুযোগ আছে, এবং বাদ থেকে বাইরে থেকেই করার। হ্যাঁ, আছে। সেইটাই নিভাতে গিয়ে দেখে যে এরকম চাবিটা ভাঙা, কেন হালকা কেন। এই তখনই ওই 5 জন এখানে যারা ছিল, সকালবেলা হলে যেমন আসে 5 জন, তারাই টাকা হাঁকা করে দেখলো যে এরকম চাবি। আপনি তো গ্রামবাসী, মানে আপনার তো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, কি আশঙ্কা করছেন যে কতটা কি ক্ষয়ক্ষতির সম্ভাবনা? না, আমি ও ব্যাপারে বলতে পারবো না। ঘটনার তদন্ত করছে পুলিশ। এর আগেও তমলুকের নিমতৌড়ি ও কাপাসপেড়িয়া অঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছিল। দুটি ক্ষেত্রেই গ্রেফতার হয়েছে কয়েকজন। এর আগে এই ধরনের কিছু বলেছে? আলো জ্বলছে এই রাস্তা পর্যন্ত, তো মানে দেখা যাচ্ছে তো আলো জ্বলা। এবার আমরা তো সে মানে বারকে বাড়াই, এখানে আমরা আছি না, কোনো ছাড়াই তো পাইনি। আরো একটি ডাকাত দল লুটপাটের পরিকল্পনা চালাচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুনেছি, সত্যি কথা বলতে আমরা প্রথমেই শুনিনি। আমরা ওই ঠাকুরের বাঁশ কাটতে গেছিলাম, আমরা অনেক দূরে, 1.5 কিলোমিটার দূরে।
সেখানেই কানাকানি হতে আমরা এসে দেখি এরকম শুনেছেন আপনারা? আর লোকে বলা বলি করছে রাস্তায় যে বলে এরকম সমিতি চুরি হয়ে গেছে। আর কোনো রকমের টের পাননি আপনারা এই যে পাশাপাশি? না না না, আমরা তো ক্লাবে কালকে রাত্রি 11টা অবধি কাজ করেছি। আচ্ছা, যে লকার ভাঙা, এই যে তালা ভেঙেছে, এই যে এই ধরনের কোনো টেরই পাননি? না 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 না। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। শনিবার সকালে এগরায় ধরা পড়ল একটি বাজ পাখি। পাখিটির ওজন প্রায় 3 কেজি, লম্বায় প্রায় 3 ফুট। পাখিটির ডানায় রয়েছে আঘাতের চিহ্ন। প্রাথমিকভাবে বন দপ্তরের অনুমান, চোরা শিকারীরা পাখিটির গায়ে আঘাত করে তাকে নিচে নামানোর চেষ্টা করেছে। এগরায় ধরা পড়ল বাজ পাখি। এগরা থানার কুলটিকুড়ি গ্রামের ঘটনা। জানা গেছে শনিবার সকাল 9টা নাগাদ এই গ্রামের বাসিন্দা শঙ্কর প্রসাদ সিংহের বাড়িতে হঠাৎই প্রায় 3 ফুট লম্বা একটি পাখি এসে পড়ে। আপনারা পাখিটা কোথা থেকে উদ্ধার করলেন? পাখিটা কেউ একটা গুলি করেছিল ওকে, ও উড়ে এসে আমাদের বাড়িতে পড়েছিল। পড়ার পরে আমার দাদা আমাকে ফোন করে, আমি এসে ওর রক্ত বন্ধ করে ওর যথারীতি চিকিৎসা করে রেখেছি। তারপরে ওই ফরেস্টের দপ্তরের লোককে খবর দিয়েছি, হ্যাঁ, ওনারা এসে নিয়ে যাবেন। গুলিটা কোথায় লেগেছে? ওর ডানার ফ্লাইং এর জায়গাটা। প্রচুর রক্তাক্ত? হ্যাঁ, রক্তাক্ত অবস্থায় ছিল, প্রচুর রক্ত বেরিয়েছে। তাকে আমি যথেষ্ট রকম রক্ত বন্ধ করার ওষুধও দিয়েছি, হ্যাঁ, এবং অ্যান্টিবায়োটিকও দিয়েছি। এই মুহূর্তে পাখিটাকে কি করবেন? এই মুহূর্তে আমি ফরেস্টের লোক এলে আমি তার হাতে তুলে দেবো। ওনারা এসে গেছেন, ওনাদের হাতে আমি তুলে দেবো পাখিটা। আপনার কি মনে হয় কোনো শিকারী ওকে গুলি করেছে? হ্যাঁ, শিকারি তো বটেই, কারণ আমি ওর গা থেকে একটা শীষের টুকরো পেয়েছিলাম। ওই পাখিটির ডানায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। জানা গেছে পাখিটির ওজন প্রায় 3 কেজি। চোরা শিকারীরা সেটিকে শিকার করার চেষ্টা চালানোর জন্যই আঘাত করে নিচে নামানোর চেষ্টা করে বলে প্রাথমিকভাবে ধারণা। বন দপ্তরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে। ওই পাখিটি আসলে বাজ পাখি বলে জানানো হয়। আহত পাখিটির চিকিৎসা করছে বন দপ্তর। আমি পাখিটা দেখলাম, পাখিটা এখানে এসে দেখলাম যে তার ডানায় একটা মানে গুলি করেছে মনে হচ্ছে, এবং রক্ত বেরোচ্ছে, এবং আমি যেখান থেকে নিয়ে যাচ্ছি ওনাদের সেবা শুশ্রূষা করেছেন, ওষুধও দিয়েছেন, এবং আমরা নিয়ে যাচ্ছি। ওটা সুস্থ হলে আমরা আবার পুনরায় ওটা জঙ্গলে ছেড়ে দেবো। সেটা কোন ফরেস্টে নিয়ে যাবেন এখন? এখন আমরা নিয়ে যাচ্ছি ওটা কাঁথিতে নিয়ে যাবো আর কি। এটা কাঁথি রেঞ্জ হেডকোয়ার্টারে নিয়ে যাবো আর কি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস। শুক্রবার ময়না ব্লকে মোদী সরকারের 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। এই মিছিলে পা মেলান ময়না ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মালাকার সহ বিশিষ্টজনেরা। কালো টাকা উদ্ধারের নামে মোদী সরকারের 500 ও 1000 টাকার নোট বাতিলের প্রতিবাদে শুক্রবার ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার ও প্রতিবাদ মিছিল করা হয়। ময়না বাজার থেকে ময়না বিডিও অফিস পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা মিছিল করা হয়। মারার দিকে একটু ক্যামেরা করলে এই মিছিলে পা মেলান ময়নার বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দোলই, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পান্ডা, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মালাকার সহ বিশিষ্টরা। অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ আরসিবিএস।
শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে সূচনা হলো জঙ্গলমহল উৎসবের। দুদিন ধরে চলবে এই উৎসব। ধামসা বাজিয়ে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী চূড়ামণি মাহাতো। এই উৎসবের মূল সুরই হলো আদিবাসী সংস্কৃতি এবং নাচ গানের পৃষ্ঠপোষকতা। 178টি আদিবাসী সংস্কৃতি দল এই উৎসবে অংশগ্রহণ করে। পশ্চিম মেদিনীপুরে ব্লক পর্যায়ে জঙ্গলমহল উৎসবের সূচনা হলো। শুক্রবার রীতিমতো ধামসা বাজিয়ে এর সূচনা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী চূড়ামণি মাহাতো। বিনপুর 2 নম্বর ও বেলপাহাড়িতে এই উৎসবের সূচনা হয়। দুদিনের এই উৎসব চলে শনিবার পর্যন্ত। জঙ্গলমহল উৎসবের মূল সুরই হলো আদিবাসী সংস্কৃতি ও নাচ গানের পৃষ্ঠপোষকতা। ঝাড়গ্রামের বিডিও দফতর লাগোয়া ঘোড়াধারা পার্কে এই উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী এবং বেলপাহাড়ি বিডিও দফতর লাগোয়া চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম। এদিন আদিবাসী লোক সংস্কৃতির 20টি দল নানা অনুষ্ঠান পরিবেশন করে। বেলপাহাড়িতে 178টি আদিবাসী সাংস্কৃতিক দল উৎসবে অংশ নেয়। অনুষ্ঠানগুলিতে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিনপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বংশীবদন মাহাতো, মহকুমা শাসক নকুল চন্দ্র মাহাতো, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সুকুমার হাঁসদা, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সোরেন, ঝাড়গ্রামের বিডিও সুদর্শন চৌধুরী, লোক সংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ। আজকে আমাদের জঙ্গলমহল উৎসব শুরু হলো ঝাড়গ্রাম ব্লকের মধ্যে। দুদিন ধরে চলছে। আমি আবার বেলপাহাড়িতে চলে যাব। প্রতিটি ব্লকে হচ্ছে আমাদের জঙ্গলমহল উৎসব। আমাদের এই জঙ্গলমহলে খেলাধুলা, মেলা, জঙ্গলমহল উৎসব এগুলো আমাদের বিবেক উৎসব থেকে শুরু করে নেতাজি উৎসব থেকে শুরু করে আমরা মানুষের কাছে মানুষকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা সমস্ত উৎসবগুলো করি। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। গত কয়েক মাস ধরে বাঘের আকৃতি বিশিষ্ট একটি জন্তুর আক্রমণে অতিষ্ঠ তমলুকে ধলহরা গ্রামের স্থানীয় মানুষজন। জন্তুর আক্রমণে আহত হয়েছে বেশ কয়েকজন, কিন্তু সেই আক্রমণের কথা বন দপ্তরকে জানালেও বন দপ্তর এই ব্যাপারে ছিল উদাসীন। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। শনিবার জন্তুটিকে হত্যা করা হয়। জন্তুর মৃত্যুর খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা এলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকে। এই সমস্ত অজানা জন্তুদের ধরার ব্যবস্থা হবে বলে আশ্বাস দেন বন দপ্তরের কর্মীরা। বাঘের আক্রমণের জেরে আতঙ্ক তমলুকে। ক্ষোভ রয়েছে বন দপ্তরের বিরুদ্ধেও। জানা গিয়েছে গত কয়েক মাস ধরে তমলুক থানার ধলহরা গ্রামে বাঘের আকৃতি বিশিষ্ট একটি জন্তুর আক্রমণে আহত হয়েছেন কয়েকজন। এটা অসহায় বোধ করছে। আমরা কি কোন রাজত্বে বাস করছি? স্বাধীন মানুষ, স্বাধীনভাবে বাস করব। এটা 3 মাস ধরে এই প্রবলেমটা চলছে। এই বাঘে কামড়াচ্ছে। বাঘ না হয়ে বাঘরোল হচ্ছে। বাঘরোল হচ্ছে তো কি হয়েছে? মানুষকে তো কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে, মানুষকে চিকিৎসা করতে হচ্ছে। এই আতঙ্কের উপায় কি? উদ্ধার হবো কিভাবে? আর এইখানে 3-4 দিন আগে ছোট বাচ্চারা আছে, হয়তো তাদেরকে নিয়ে বাধ্য হয়ে আমাদের গ্রামবাসীরা সবাই মিলে মারলাম, কিন্তু এটা তো উপায় নয়। বন দপ্তর থেকে একটা নির্দিষ্টভাবে প্রসেস করে এইগুলাকে সিজ করতে হবে। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে জন্তুটির আক্রমণের কথা স্থানীয় বন দপ্তরকে জানালেও বন দপ্তর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। গ্রামবাসীরা একজোট হয়ে মাসখানেক আগেই বাঘের আকৃতি বিশিষ্ট একটি জন্তুকে পিটিয়ে মেরে ফেলেন। তবে একটিকে মারা হলেও আরো কয়েকটি জন্তু এলাকার মানুষের ওপর
লাগাতার আক্রমণ চালিয়ে যায়। বেশ কয়েকজন আহতও হন। ঘটনাটা বলতে ভোরবেলা আমাদের কয়েকজন গ্রামবাসী ছেলেরা ওই বারের দিকে গিয়েছিল মর্নিং ওয়াকে। তারপরে হঠাৎ দেখে না একটু বটন করে কালো মতো একটা জন্তু সামনে আসছিল। তখন ওকে তাড়া করলো একজনকে, তখন আর সাইডে দুজন ছিল, তারা ওই আক্রমণ করে ধরছে জন্তুটাকে। এটার নাম কি? এটার নাম বলতে পারছি না, মনে হচ্ছে বাঘেরই ক্রস টাইপ, নচে যা বন বিড়ালের মতো একটা কিছু হতে পারে, আমাদের জানা নেই। আর বন দপ্তরে যারা আসছেন বা আর যারা আছেন তারা ভালোভাবে বলতে পারবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের কিছু জন্তুর আক্রমণে অতিষ্ঠ এলাকার মানুষ। বারবার স্থানীয় বন দপ্তরকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শনিবার একইভাবে একটি জন্তুকে হত্যা করা হয়। জন্তুটির মৃত্যুর খবর পেয়ে এলাকায় বন দপ্তরের আধিকারিকেরা দেহটি আনতে এলে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। এই সমস্ত অজানা জন্তুদের ধরার ব্যবস্থা করা হবে বন দপ্তরের তরফ থেকে এই আশ্বাস দেওয়া হলে স্থানীয় মানুষ বিক্ষোভ বন্ধ করেন। মৃত জন্তুটির দেহ বন দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে খবর, এই জন্তুটির নাম বাগরোল। স্থানীয় বাসিন্দাদের কথা মতোই খাঁচা দিয়ে জন্তুটিকে ধরানোর চেষ্টা চালানো হয়েছিল। তবে লাগাতার এই ধরনের বন্যপ্রাণীদের মারতে থাকলে প্রভূত ক্ষতি হতে পারে পরিবেশের। দেখলাম যে গ্রামবাসীরা একটা ফিশিং ক্যাট নয়, এটা বাগরোল জাতীয় জিনিসকে মেরে ফেলেছে। আপনি মানে বন দপ্তর থেকে এসেছেন? হ্যাঁ, আমি এখন এটাকে কি করবেন? এটাকে নিয়ে আমরা জেলা ভেটেরিনারি হসপিটালে যাব, ওকে পোস্টমর্টম করব, পোস্টমর্টম করে আমাদের। আচ্ছা, এটা কামড়ালে কি মানুষের কি হতে পারে? এটা কামড়ালে মানুষের কোনো ক্ষতি করে না, এটা সচরাচর কামড়ায় না। এগুলো মুরগি, হাঁস, মুরগি, ছাগল ওইগুলো নিয়ে খেয়ে নেয়। আমরা এর আগেও কাশীপুরে এসেছি, খাঁচাও বসিয়েছি, কিন্তু আমাদের পড়েনি। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। প্রকৃতপক্ষে এই বাগরোল কি? বাগরোল একটি বিপন্ন প্রজাতি। এই প্রজাতি সংরক্ষণের প্রয়োজন। বাগরোল মারলে আইনত কি কি পদক্ষেপ নেওয়া হবে, চলুন সেইগুলো একবার দেখে নিই। বেশ কয়েক মাস ধরে তমলুক ও তার আশেপাশের অঞ্চলে দেখা মিলছে বাগরোলের। অনেকে চিনতেও পারছেন না প্রাণীটিকে। কেউ বলছেন বাঘ, কেউ বলছেন ম্যাকরোল। গ্রামের কথ্য ভাষায় বাঘ জাতীয় এই প্রাণীটি বাগরোল বা গো গাধা হিসেবে পরিচিত। হঠাৎ বাগরোল দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে দুটি বাগরোলকে মেরেই ফেলা হয়েছে। কিন্তু জানেন কি, বাগরোল মারা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে ন্যূনতম 3 বছরের জেল ও 10,000 টাকার জরিমানা পর্যন্ত হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো বাগরোল বিপন্নপ্রায় প্রাণী। বাগরোলের সংখ্যা এভাবেই কমতে থাকলে একসময় পরিবেশের ভারসাম্যে তার প্রভাব পড়বে, ধ্বংস হবে পরিবেশের জীববৈচিত্র্য। তাই নিজেদের স্বার্থেই বাগরোল জাতীয় এই ধরনের বিপন্নপ্রায় প্রাণীকে সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। বাগরোল বা গো বাঘা আমাদের রাজ্য প্রাণী। বাঘের মতোই এ এক বিপন্ন প্রজাতি। হাওড়া জেলার নল, হোগলা ও খড়িবনের মাঝে এদের দেখা মেলে। পরিবেশ ও প্রকৃতির স্বার্থে বাগরোল বাঁচান। প্রতিটি পঞ্চায়েতে বাগরোল সুরক্ষা সমিতি গড়ে তুলুন। জেনে রাখুন, বাগরোল মারা আইনত দণ্ডনীয়। এতে ন্যূনতম 3 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা হয়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। দীঘার পরেই ছুটি কাটানোর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলো মন্দারমণি। কিন্তু যেই গ্রামের নামে এই পর্যটন কেন্দ্র, সেই গ্রামেরই এখন বেহাল অবস্থা। একদিকে আরামপ্রিয় বাঙালির জন্য বিলাসবহুল বাড়ি, অন্যদিকে গ্রামে নেই কোনো উপযুক্ত পরিকাঠামো, নেই কাছাকাছি কোনো স্কুল কলেজ, নেই উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা। জোয়ার এলেই মন্দারমণির তট ডুবে যায়। সব মিলিয়ে গ্রামের মানুষদের দিন কাটে চরম দুর্ভোগে। তবে বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে এই গ্রামের উন্নয়ন ঘটানো হবে, এমনটাই আশ্বাস দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। মন্দারমণি দীঘার পরই বাঙালির প্রিয় সমুদ্র সৈকত।
মন্দারমণি মানেই ঢেউহীন শান্ত সমুদ্রের হাতছানি, নীরবতার ছোঁয়া। মন্দারমণি মানেই উইকেন্ডে মন আনচান। সমুদ্র তটের বিলাসবহুল কটেজে রাত কাটাতে চাইলে এক কথায় যে নামটি আমাদের মনে আসে তা মন্দারমণি। আমাদের মন্দারমণিতে মানে এখানে আমরা দেখছি উন্নয়ন হচ্ছে, বলছে উন্নয়ন হচ্ছে, কিন্তু উন্নয়ন হতে গেলে যেসব জিনিস দরকার সেসব জিনিস হচ্ছে না। একটা স্কুল নেই, কলেজ নেই, একটা হসপিটাল নেই, এখানে সেরকম একটা ব্রিজ এখানে বলছে যে দীঘা পর্যন্ত আমাদেরই হয়ে যাবে, সেই ব্রিজও নেই। হবে বলছে কিন্তু হচ্ছে না। এই যে সমুদ্রের পাড়টা খেয়ে যাচ্ছে, মানুষ আজকে ধরুন এখানে মরছে, মরলে কি হবে? এখানে পাড়টা যদি বাঁধা হয় তাহলে এই এলাকা গোটা বেঁচে যায়। এটাকে আগে করা দরকার আছে। কিন্তু যে গ্রামের নামে এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটির নামকরণ হয়েছে সেই গ্রামের অবস্থাই বেহাল। এ যেন ঠিক প্রদীপের তলায় অন্ধকার। একদিকে আরামপ্রিয় বাঙালির জন্য অভিজাত বিলাসবহুল সমুদ্র তটের ফ্লেভার, অন্যদিকে মন্দারমণি গ্রামে জীবন ধারণের উপযুক্ত পরিকাঠামোর অভাব। এখানে স্কুল নেই, কিছুই নেই, তারপর রাস্তাঘাট নেই, তারপর জোয়ার এসে গেলে যাওয়ার খুব অসুবিধে হয়, কিছু যদি ইম্পর্টেন্ট বা ইমার্জেন্সি কিছু অসুখ হয় তো এখানে গাড়ি ফাড়ি কিছু পাওয়া যায় না। রাস্তাঘাট এখনও ফিটিং হয়নি, অনেক বছর ধরে শুনে আসছি যে রাস্তাঘাট হবে 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 বলে, আজ অবধি কিছু নেই, একটা ভালো হাসপাতালও নেই। হাসপাতাল, বাজার বা হাই স্কুল সবই বহু দূরে। সম্বল শুধু একটি প্রাথমিক স্কুল। চিকিৎসা করাতে হলে যেতে হবে 10 কিলোমিটার দূরে বালিশাই অথবা 30 কিলোমিটার দূরে কাঁথিতে। আমাদের সমস্যা স্যার এটা হলো যে এখানে আমাদের ভালো মার্কেটিং নেই, যাতায়াতের সুব্যবস্থা নেই, স্কুল নেই, কলেজ নেই। এদিকে প্রায় 2000 উপর লোকের পরিবার আছে, ওদের যাতায়াতের সুব্যবস্থা বা বাজার মার্কেটে করা অসুবিধা হচ্ছে, এখানে গাড়ি যাতায়াত করতে দিচ্ছে না। তাই আমাদের সমস্যা এটা হয়েছে স্যার। আর এদিকে সমস্যা হয়েছে ভ্যান রিক্সা যাতায়াত দিচ্ছে না, যাই হোক টুকটাক করে রোজি রোজগার করে খাচ্ছিল, তাদের যে 100-200 ভ্যান, ওদের একটা পরিবারের সমস্যা। স্কুল প্রায় 4 কিলোমিটার দূরে মন্দারমণি থানার পাশে। স্থানীয় হাট বসে সপ্তাহের নির্দিষ্ট দিনে, কিন্তু অন্যদিন কিছু দরকার পড়লে বাজার করতে যেতে হয় কাঁথি অথবা প্রায় 10 কিলোমিটার দূরে চাউলখোলায়। এ তো গেল জীবন চলার জন্য আবশ্যিক দৈনন্দিন সুযোগ সুবিধার কথা, কিন্তু যোগাযোগের ব্যবস্থা আরো খারাপ। জোয়ার এলেই মন্দারমণি গ্রাম পরিণত হয় বিচ্ছিন্ন দ্বীপে। সমুদ্র তট দিয়ে এখন যাওয়া আসা করতে হয় স্থানীয় বাসিন্দাদের, কিন্তু জোয়ার এলেই তট ডুবে যায় সমুদ্রের জলে। ফলে মূল ভূখণ্ড থেকে ওই সময় বিচ্ছিন্ন হয়ে যায় গ্রামটি। কেউ যদি সেই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেই সময়টুকু কাটাতে হয় বিনা চিকিৎসায়। রোগীর অবস্থা আরো খারাপ হলে দায় কার, উত্তর জানা নেই। স্কুলে যেতে হলেও পেরোতে হয় এই সমুদ্র তটের রাস্তা। জোয়ার আসলে সেদিন আর স্কুলেই যাওয়া হয় না পড়ুয়াদের।
সম্পূর্ণ পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে মন্দারমণির পর্যটন কেন্দ্র। আইনি জটিলতার কারণে আটকে গিয়েছে বেশ কিছু উন্নয়নের কাজ, জানিয়েছেন রামনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ দাস। মন্দারমণি গ্রামের কিছু উন্নয়নের ছিটেফোঁটাও নেই, তারা অভিযোগ করছেন না আছে স্কুল, না আছে কলেজ, না আছে হাসপাতাল, না আছে বাজার। না, আমাদের মন্দারমণি ডেভেলপমেন্ট অথরিটি ডিএসডি ও ব্যাপারটাকে দেখভাল করে, আর স্কুল স্থাপন বা স্থাপনটা আমরা ওই খটিতে কিছু স্কুল স্থাপন করা হয়েছে, গভর্নমেন্টের যাতে অনুমোদন পাওয়া যায় তার ব্যবস্থা করা হচ্ছে। আর পিটিটিআই কলেজ হচ্ছে, এখানে আরও ডেভেলপমেন্ট হবে, কিন্তু এখানে যে সমস্ত লজ গড়ে উঠেছে সেটা কিন্তু মানে নন প্ল্যানিং, কোনো প্ল্যান করে হয়নি বলে তাই কিছু করা যায়নি। উন্নয়ন হয়নি গ্রামের, কার্যত স্বীকার করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ডক্টর রশ্মি কমল। মন্দারমণি একটা খুব সুন্দর পর্যটন স্থল আছে। আমি তো বলবো কি ভালো একটা বাইরে থেকে যখন লোক আসে খুব অ্যাপ্রিসিয়েট করে মন্দারমণি যেভাবে ডেভেলপ করেছে, বিচটা খুব সুন্দর আছে। এটা তো আগে খুব খারাপই অবস্থা ছিল, এখন অনেক ডেভেলপমেন্ট শুরু হয়েছে, কিন্তু ওখানে আগে তো সড়কই ছিল না, রোডই ছিল না, সেক্টর রোড এখন গ্রাম সড়ক যোজনা থেকে হয়েছে বিচ পর্যন্ত, প্লাস ওখানে কোস্টাল পুলিশ স্টেশন হয়েছে, তারপরে মাছ চাষ তো অনেকই হয়েছে। আমরা খুব শীঘ্রই ট্যুরিজম থেকে ওটা এরিয়াকে ডেভেলপ করব যাতে ওখানকার লোক ভি রোজগার পায়। তবে বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে এই অঞ্চলটির উন্নয়ন ঘটানোর চেষ্টা চলছে, আশ্বাস জেলা শাসকের। ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে, জানালেন রামনগরের বিধায়ক অখিল গিরি। মন্দারমণি গ্রাম, মন্দারমণি একটা এখন ভালো করে পর্যটন কেন্দ্রের একটা বড় স্থান জায়গা করে নিচ্ছে ভারতবর্ষের মধ্যে, বড় সি বিচ, বেঙ্গলের মধ্যে তো বটেই, এবং ভারতবর্ষের বহু সি বিচের মধ্যে একটা বড় সি বিচ মন্দারমণি। এই মন্দারমণি উন্নতি করবার জন্য মুখ্যমন্ত্রী তার ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে বা বিভিন্নভাবে সেখানে টাকা পয়সা দিয়ে কাজকর্ম করার চেষ্টা করছে, কিন্তু যেহেতু সিআর জেট আছে সব কাজটা করা যাচ্ছে না। এবং বিশেষ করে মন্দারমণি গ্রামে আমরা আরো উন্নত করবার জন্য একটি বড় রাস্তা তৈরি হয়েছে, স্ট্রিট লাইট দেওয়া হয়েছে, সেখানে পিটিটিআই কলেজ তৈরি হয়েছে, আরো ডিএসডি দীঘা ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে মন্দারমণি গ্রামকে উন্নত করবার জন্য আরো কয়েক কোটি টাকা রাজ্য সরকার থেকে বরাদ্দ হয়েছে। ধীরে ধীরে কাজকর্ম হবে। দাদন পাত্র বার থেকে মন্দারমণি পর্যন্ত রাস্তা তৈরির কাজ চলছে, তবে দৈনন্দিন জীবনযাত্রার উপযুক্ত পরিকাঠামো কবে তৈরি হবে এখানে, সেই প্রশ্নটা রয়ে যাচ্ছে। গ্রামের নাম মন্দারমণি, আর এই মন্দারমণিকে কেন্দ্র করে গড়ে উঠছে পর্যটন কেন্দ্র, অথচ সেই মন্দারমণি গ্রামে উন্নয়নের ছিটেফোঁটে পৌঁছায়নি এমনই অভিযোগ করেছেন গ্রামবাসীরা। না আছে ভালো রাস্তাঘাট, না আছে পানীয় জলের ব্যবস্থা, না আছে স্কুল, না আছে কলেজ, না আছে হাসপাতাল, না আছে বাজার। আর জোয়ার হলে এই মন্দারমণি গ্রামটি পুরো দ্বীপে পরিণত হয়। মন্দারমণি থেকে জাহাঙ্গীর বাদশা, RCBS নিউজ। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ করে সফলতা অর্জন করেছে কৃষকেরা। কৃষি দপ্তরের উদ্যোগে এবং এগরা 2 নম্বর ব্লকের কৃষি আধিকারিকদের সহায়তায় কয়েকজন প্রগতিশীল কৃষক এই পদ্ধতিতে চাষ করেছে। এই পদ্ধতিতে ধান চাষ করে কৃষকরা লাভবান হবেন, এমনটাই জানাচ্ছেন কৃষি আধিকারিক। এবার জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ করে সফলতা মিলল জেলায়। আত্মা প্রকল্পে এই জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ কর্মসূচি নেওয়া হয়েছে। বর্তমানে ধান চাষে একাধিক নতুন পদ্ধতি অবলম্বন করছেন কৃষকেরা। এর মধ্যে SRI ড্রাম সিডার পদ্ধতি বর্তমানে কৃষকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
গ্রহণযোগ্যতা বললে ভুল হবে, এগুলি এখন কৃষকদের কাছে যথেষ্ট জনপ্রিয় পদ্ধতি। তবে পূর্ব মেদিনীপুর জেলায় সর্বপ্রথম জিরো টিলেজ পদ্ধতি অবলম্বন করে ধান চাষ করে বর্তমানে অনেক কৃষকই সফল। এখন আমন মরশুমে জেলা কৃষি দপ্তরের উদ্যোগে ও এগরা ২ নম্বর ব্লকের কৃষি আধিকারিকদের সহায়তায় ভাউদা গ্রামে পরীক্ষামূলকভাবে কয়েকজন প্রগতিশীল চাষি জিরো টিলেজ পদ্ধতিতে ধান চাষ করেন। প্রথমে অনেকের মনেই ভয় কাজ করেছিল। বর্তমানে গাছের বয়স প্রায় ১২৫ দিন, শুরু হয়ে গিয়েছে ধান কাটা। এই জিরো টিলেজ পদ্ধতিতে চাষ করে ব্যাপক ফলন হয়েছে এবার। জিরো টিলেজ মেশিন পূর্ব মেদিনীপুর জেলায় এতদিন পর্যন্ত ১০০ টাকা জমিতেও চাষবাস হয়নি। এই প্রথম আমরা এডি ম্যাডাম এগরা 2 তাকে রিকোয়েস্ট করে এই জায়গায় অর্থাৎ এগরা 2 ব্লকের এই জায়গায় আমরা প্রদর্শনের ক্ষেত্রে ব্যবস্থা করেছি আত্মা প্রকল্পের মাধ্যমে, এবং এই প্রদর্শনের ক্ষেত্রে কৃষক বন্ধুগণ উপকৃত হয়েছেন, তারা স্বীকার করছেন। এবং আগামী দিনে জিরো টিলেজ মেশিন ব্যবহারের সম্ভাবনা যে ব্লকগুলিতে আছে, অর্থাৎ কোনো একটি প্রযুক্তি সারা জেলার জন্য সর্বাত্মকভাবে ব্যবহার করা যাবে এমনটা নয়। যেমন এছাড়াই পূর্ব মেদিনীপুর জেলা সবকটি ব্লকে করা সম্ভব নয়, তেমনি আবার এই জিরো টিলেজ মেশিন এগরা মহকুমা, পাঁশকুড়া, কোলাঘাট যে সমস্ত ব্লকের কিছু কিছু উঁচু জায়গা আছে, সেই উঁচু জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় করা সম্ভব নয়। সেই জন্য আমরা নির্দিষ্ট জায়গাগুলি চিহ্নিত করে সেই জায়গাগুলিতে যাতে জিরো টিলেজ মেশিন ব্যবহার করা যায় সেই ব্যাপারে আমরা উদ্যোগী হয়েছি। এই পদ্ধতিতে ধান রোপণের প্রয়োজন না হয় বিঘা প্রতি প্রায় ৩৫০০ টাকা প্রথমেই সাশ্রয় হয় কৃষকের। সব মিলিয়ে আগামী দিনে এই পদ্ধতি ব্যবহার করে কৃষকেরা লাভবান হবেন এমনটাই আশা করছেন তারা। এই মুহূর্তে জিরো টিলেজ মেশিন আমাদের ফার্মগুলিতে সরবরাহ করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতদিন পর্যন্ত জিরো টিলেজ মেশিনগুলি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। তা আমরা বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যাতে করে অবিলম্বে আমাদের জেলায় সম্ভাবনাময় জায়গাগুলিতে জিরো টিলেজ মেশিনের ব্যবহার করা যায়, সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিতে পারি। আমরা এডিএম সাহেবদের সবাইকে রিকোয়েস্ট করেছি এবং যে ব্লকগুলিতে করা সম্ভব সেইগুলোতে যদি আগামী দিনে আরও বেশি পরিমাণ জমিতে জিরো টিলেজ মেশিনের সাহায্যে চাষবাস করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি, এবং আমরা আশা করছি যে সম্ভাবনাময় মৌজাগুলিতে আমরা জিরো টিলেজের ব্যবহার বাড়িয়ে কৃষক বন্ধুদের একর প্রতি খরচের পরিমাণটা কমিয়ে, এবং সেই সাথে যে সময় লাগে, যেহেতু জিরো টিলেজ মেশিনে রোপণ করতে হয় না, রোপণ করার সময় অন্তত 7 থেকে 10 দিন সময় বাড়তি লাগে, সেই সময়টুকু বাঁচিয়ে কৃষক বন্ধুদের উপকার করা যায় সেই ব্যাপারে কৃষি দপ্তর অগ্রণী ভূমিকা আছে, এবং আমরা আশা করছি আমাদের প্রচেষ্টা আগামী দিনে আরও ফলপ্রসূ হবে। একই আশা জেলা কৃষি দপ্তরেরও। কৃষকেরা তাদের চাষে এই পদ্ধতি ব্যবহার করলে কৃষি দপ্তর থেকে যথেষ্ট সহায়তা করা হবে এমনটাও আশ্বাস দিয়েছে কৃষি দপ্তর। আমাদের ব্লকে ভাড্ডা গ্রামে তো আমরা আত্মা প্রকল্পের পক্ষ থেকে একটি ডেমনস্ট্রেশন এখানে করেছিলাম যে জিরো টিলেজ পদ্ধতি দিয়ে যাতে আমরা ভালোভাবে চাষবাস করতে পারি। তো আমরা এখানে একটি অল্প কিছুটা জমিতে জিরো টিলেজ পদ্ধতিতে চাষবাস করেছিলাম। তো এখানে দেখছি যে উন্নত প্রযুক্তিতে চাষ করার ফলে যেটা হয়েছে যে আমাদের এখানে টিলার নাম্বার কিন্তু বেশ ভালোই এসছে, 25 থেকে 30টা টিলার আমরা দেখতে পাচ্ছি, এবং চাষি ভাইদের কথা মতো এখানে কিন্তু প্রায় আমরা 45 মণ বিঘা প্রতি ফলন পেতে পারি।
তো চাষি ভাইরা খুবই উৎসাহিত হয়েছেন এই নতুন পদ্ধতিতে চাষ করার ফলে। আর তাছাড়া এই উন্নত পদ্ধতিতে চাষ করার ফলে আমাদের চাষের খরচটা অনেকটা কমে যাচ্ছে, কেননা কি এখানে আমাদের যে ট্রান্সপ্লান্টিং সেই খরচটা কমে যাচ্ছে, তেমনি ট্রাক্টরের খরচটাও কমে যাচ্ছে। তো তাই জন্য এটা চাষি ভাইদের পক্ষে খুবই লাভদায়ক। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। কি দামি বা বিকোচ্ছে সবজি, মাছেরই বা দর কত, জেনে নেব আজকের বাজার দরে। পয়লা ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আমাদের নতুন অনুষ্ঠান ক্লাসরুম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকছে আমাদের স্টুডিওতে। সামনে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে টেনশনে ভুগছো? চিন্তা নেই, তোমাদের পাশে রয়েছে আরসিবিএস ক্লাসরুম। সোম, বুধ, শুক্র রাত 9টায় শুধুমাত্র আরসিবিএস বাংলায়। পুনঃপ্রচার মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 8টায় আরসিবিএস মুভিজে। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।